যাও কার নাম টিঙ্কু ডলের নাম টিঙ্কু ওকে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুমন ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। এখন হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। মিহি সকালবেলা কি করছে সেটা একটু আপনাদের কাছে দেখালাম। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি দুপুরে রান্না করব গরুর মাংস দিয়ে আলু, তারপর হচ্ছে আর কিছুই রান্না করব না। তারপরে কিছুই নেই, কারণ হচ্ছে কালকে রাতে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে সবজি রান্না করেছিলাম, ওখান থেকে অনেকটা রয়ে গিয়েছে। সেবিরে ভাবলাম আর কিছুই করব না, জাস্ট হচ্ছে গরুর মাংস দিয়ে আলু রান্না করব, তারপর ওই কালকের তরকারিটা, এইটুকু, আর কিছুই করব না। একদম সিম্পল, ঝটপট হয়ে যাবে গরু মাংসটা। আমার কাছে গরু মাংস রান্নাটা কতটা ইজি লাগে সেটা বলার মতো না। যেদিন গরু মাংস রান্না করতে হয় সেদিন মনে হয় কি আমার তো কোনো কাজই নেই, কারণ মাছ রান্না করতে গেলে দেখা যায় কি মাছগুলো ফ্রাই করতে হয়, ভালোভাবে ধুতে হয়, তারপরে সবজি কাটতে হয়, অনেক কষ্ট লাগে আমার কাছে তখন। কিন্তু গরু মাংস রান্না করতে আমার কোনো ঝামেলা হয় না। আমি প্রতিদিনই গরু মাংস রান্না করতে পারবো। যেদিন গরু মাংস রান্না করবো সেদিন মনে হয় কি আমার কোনো রান্নাই নেই, আমার কাছে এরকম লাগে। তো আমি এখন হচ্ছে মাংসটাকে একটু ভালো কেটে নিব। মাংসের পিসগুলো একটু বড়, আমি এখন 2 ভাগ করে কেটে নিব। এরপর হচ্ছে আমি মাংসটাকে আজকে হচ্ছে একটু অন্যরকমভাবে রান্না করব। আমাদের বাসায় হচ্ছে আমার আম্মু এটা বেশি রান্না করতো, একসাথে মশলাটা মাখিয়ে তারপরে বসিয়ে দিত। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। সব সময় তো মশলাটাকে প্রথমে কষিয়ে তারপরে রান্না করি, আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করে দেখি কেমন লাগে। এই যে আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি, তেজপাতা, তারপর দিয়ে দিব হচ্ছে লং, এলাচি, তারপর হচ্ছে গোলমরিচ। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, তারপর আমি দিয়ে দিব হচ্ছে আদা বাটা, তারপরে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখন আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সবগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়া। এটা হচ্ছে আমি ঘরে তৈরি করেছি গরম মশলাটা। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চা চামচের মতো হচ্ছে গরুর মাংসের মশলা, ছোটো চামচের, এটা বড় চামচ না। আবার গরুর মাংস মশলাটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে। এটা হচ্ছে প্রাণের, যে আপনাদেরকে একটু দেখাচ্ছি, প্রাণের হচ্ছে যেটা মাংসের মশলা থাকে ওটাই দিচ্ছি আমি। এখন আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব।
এটা যত বেশি ভালোভাবে হাত দিয়ে মাখানো হবে তত বেশি এটা টেস্টটা ভালো আসে। আমার আম্মুরা এটা খুব বেশি করতো, বিশেষ করে আমাদের চট্টগ্রামে কিন্তু এটা বেশি করে হাত দিয়ে মাখিয়ে রান্না করে। অন্যান্য ইয়াতেও করে, জেলাতেও করে, আমি দেখেছি আমার শ্বশুর বাড়িতেও করে, কিন্তু আমাদের চট্টগ্রামে এটা একটু বেশি করে এভাবে হাতে মাখানোটা। আমার আম্মু সবসময় এভাবে রান্না করতো গরুর মাংসটা, অনেক ভালো লাগতো। তো ভাবলাম আজকে এভাবে করেই ভালোই লাগবে, কারণ সবসময় তো মশলাটা কষিয়ে রান্না করা হয়। আমার হাজব্যান্ডের খুবই প্রিয় গরু মাংস। আসলে সে যেদিন আমি গরু মাংস রান্না করি সে অন্য কিছুই খায় না। তো আমি সবসময় হচ্ছে যেদিন গরু মাংস রান্না করি সেদিন তেমন আর কিছু রান্না করি না, কারণ ও খেতে চায় না, শুধু গরু মাংস দিয়েই খাই। ওর কাছে গরু মাংসটা অনেক বেশি ভালো লাগে। এখন হচ্ছে আমি তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি এটাকে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে। আপনারা যারা এভাবে হাত দিয়ে মাখিয়ে কোনোদিন খাননি তারা একবার ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যারা খেয়েছেন তারা তো জানেন এটা টেস্টটা কেমন, এটা তো আর বলতে হবে না। এটা আমার মাখানো শেষ, এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিব। এখানে আমি কোনো প্রকার পানি দিব না, কারণ এখান থেকে অনেকটা পানি বের হবে। চুলার মধ্যে বসিয়ে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর হচ্ছে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো প্রকারের পানি ইউজ করিনি, এখান থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে মাংসটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে আমি প্রেসার কুকারের হচ্ছে ঢাকনাটা লাগিয়ে নিব। আমি টোটাল হচ্ছে এখানে 4 থেকে 5টা সিটি দিব, এর মধ্যে এটা হয়ে যাবে। মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি টোটাল হচ্ছে 5টা সিটি দিয়েছি। এখন হচ্ছে আমি আলু দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি আর প্রেসার কুকারের ঢাকনাটা লাগাবো না, আমি এমনিতে এটাকে আলুটাকে সেদ্ধ করে নেব চুলাটাকে মিডিয়ামে রেখে। এতে করে কিন্তু আলুটা খেতে ভালো লাগে, সিটি দিয়ে কিন্তু আলুটা সেদ্ধ করলে কিন্তু খেতে ভালোই লাগে না মোটেও। ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমার মাংস রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আমি খুব বেশি মাখা মাখা করিনি, একটু হালকা ঝোল রেখেছি, কারণ যেহেতু আমি ডাল রান্না করিনি, মাংসে ঝোল দিয়ে ভাতটা খেতে হবে, সেই বিধে একটু ঝোল রেখেছি। এটা হচ্ছে সন্ধ্যার পর, বাসায় হচ্ছে অনেকগুলো ধনেপাতা ছিল, নষ্ট হয়ে যাবে, সেই বিধায় ভাবলাম এগুলোকে একটু আমি সংরক্ষণ করে রাখবো ডিপ ফ্রিজে করে। তো আপনারা দেখুন আমি কিভাবে সংরক্ষণ করে রাখছি ধনেপাতাটা। এভাবে কিন্তু সংরক্ষণ করলে কিন্তু ধনেপাতাটা হচ্ছে 3 থেকে 4 মাস পর্যন্ত ভালো থাকবে। আমি সন্ধ্যার নাস্তাটা সেরে নিয়েছি, এখন একটু হাতে সময় ছিল, ভাবলাম এই কাজগুলো করে ফেলি। আসলে সময় থাকলে কিন্তু আমি বসে থাকি না, কোনো না কোনো আমি কাজ করতেই থাকি। এখন হচ্ছে আমি ধনেপাতাগুলো একটু বেছে নিব। সবগুলো ধনেপাতাকে আমি হচ্ছে খুব ভালোভাবে ধুই একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিয়েছি, যাতে করে এটা ধনেপাতা থেকে সম্পূর্ণভাবে পানিটা ঝরে যায়। দেখুন অনেকটা পানি ঝরে গিয়েছে, কিন্তু আরও পানি আছে। এটা হচ্ছে আধা ঘন্টা মতো রাখলে কিন্তু পানিটা সম্পূর্ণভাবে ঝরে যাবে। আপনারা কিন্তু ধনেপাতা থেকে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নেবেন। ধনেপাতা থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা বের হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ধনেপাতাটা কেটে নিব। দেখুন একদম শুকিয়ে গিয়েছে। আপনারা যদি এর থেকে বেশি শুকাতে চান সেক্ষেত্রে আপনারা ফ্যানের নিচেও রাখতে পারেন, তাহলে কিন্তু একদম শুকিয়ে যাবে। ওভাবে করলেও কিন্তু ভালো হয়।
কিন্তু একটু হালকা পানি থাকলেও কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমি ধনেপাতাগুলোকে কেটে নিব। আমরা যেভাবে হচ্ছে কেটে নিই নর্মালি রান্না করার সময় দেওয়ার সময়, সেভাবে আমি কেটে নিব। এরপর হচ্ছে একটা বক্সের মধ্যে নিয়ে নিব। এখন যেহেতু শীতকাল, এখন কিন্তু অ্যাভেলেবেল ধনেপাতাটা পাওয়া যায়, কিন্তু আপনারা চাইলে এভাবে ধনেপাতাটা সংরক্ষণ করে রাখতে পারেন। কিন্তু এখন হচ্ছে অনেক বেশি বেশি ধনেপাতা আনে, কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বেশি দিন রাখা যায় না। আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। সবগুলো ধনেপাতা আমি এভাবে কেটে নিব। সবগুলো ধনেপাতা আমি হচ্ছে বক্সের মধ্যে কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে বলে দিব এটা কিভাবে আপনারা সংরক্ষণ করবেন। আপনারা হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিবেন। 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এইভাবে। কিন্তু কিভাবে ইউজ করবেন সেটাও বলে দিচ্ছি। যখন আপনারা রান্না করবেন তার আগের মুহূর্তে বের করে সাথে সাথে আপনারা তরকারির মধ্যে দিয়ে আবার এটা ঢুকিয়ে রাখতে হবে। যদি ধনেপাতা থেকে যদি বরফটা ছেড়ে দেয় তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। সাথে সাথে বের করে আবার এটা ঢুকিয়ে রাখতে হবে ধনেপাতাটা ডিপ ফ্রিজের মধ্যে। এখন হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে নিলাম। এভাবে আপনারা হচ্ছে ডিপ ফ্রিজে ধনেপাতাটা সংরক্ষণ করতে পারবেন 3 থেকে 4 মাস পর্যন্ত। এটা হচ্ছে ঘুমানোর আগের সময়। ঘুমানোর আগের সময় হচ্ছে আমার প্রতিদিন কিছু কাজ করতে হয়, প্রতিদিনই করতে হয় এই কাজগুলো। ভাবলাম একটা কাজ আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2টা বোতল নিয়েছি। এর মধ্যে আমি একটা বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ। এটা হচ্ছে মিহির বাবা প্রতিদিন সকালে খালি পেটে খাবে। তারপরে আমি আরেকটা বোতলে দিয়ে দিব হচ্ছে ইসবগুলের ভুসি। এটাও সে খাবে প্রতিদিন সকালে। এই 2টা বোতল পানি হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সে খায়, প্রতিদিনই খায়। এই কাজগুলো হচ্ছে আমি রাতে করে রাখি, যাতে করে ও সকালবেলা ঘুম থেকে উঠিয়ে খেতে পারে। আর এই 2টা পানি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার, খুবই ভালো। আপনারা চাইলে এটা খেতে পারেন, আমি মাঝে মধ্যে খাই। তারপর হচ্ছে আমরা আবার মাঝে মধ্যে হচ্ছে সকালবেলা হচ্ছে হট ড্রিঙ্ক খাই। একদিন আপনাদের সাথে শেয়ার করব হট ড্রিঙ্কটা। আপনারা চাইলে এটা খেতে পারেন, অনেক উপকার, স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা। এত রাত হয়ে গিয়েছে, মিহির এখনো দুষ্টামি কমেনি। মিহি দেখুন কোথায় বসেছে, একটা ঝুড়ির মধ্যে সে বসেছে। এখানে সে বুক নিয়েছে, সে কেউ একজনকে পড়াবে, কিন্তু কাকে পড়াবে সেটা আমি জানি না। আমি ওকে এখনই জিজ্ঞেস করছি। ও একটা মোড়াও রেখেছে, কেউ একজন হয়তো বা বসবে। কে বসবে জানি না, তাকে আমি জিজ্ঞেস করছি এখানে কে বসবে। ও আমাকে বলল এখানে হচ্ছে টিঙ্কু বসবে। টিঙ্কু হচ্ছে তার নতুন ডল, ও নাম রেখেছে ওর টিঙ্কু। ও হচ্ছে টিঙ্কুকে পড়াবে, সে বিদায় ও এটা রেডি করলো। এই পড়ানোর অভ্যাসটা হচ্ছে তার একদম ছোট থেকেই। ও হচ্ছে একদম নিচ থেকে বসে বসে বড়র বড়র করতো। তারপরে হচ্ছে আমার বাসায় হচ্ছে চেয়ার টেবিল যাই আছে সবাইকে সে পড়াইতো। আমি খুবই হাসতাম। এরকম অনেক ভিডিও আছে ওর। ও চেয়ার টেবিল তারপর হচ্ছে বয়মদেরকে পড়াচ্ছে। ও হচ্ছে এখন টিঙ্কুকে পড়াবে। মাথায় একটা ক্যাপও দিয়েছে ঘরের মধ্যে। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।